আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানান। আমরা 19তম নিবন্ধনকে টার্গেট করে আমরা যে কোশ্চেন সলভের ক্লাস আছে সেই ক্লাসে যুক্ত হয়েছি আজকে। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন, ঠিক আছে? আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে ঠিকঠাক মতো দেখা শোনা সব কিছুই যাচ্ছে। দ্রুততম সময়ে ক্লাসে যুক্ত হন সবাই। আমরা লিংক দিয়ে দিচ্ছি এখনই। লিংক দিয়ে দিব। আচ্ছা, প্রায় 3000 স্টুডেন্ট আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। জি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমাকে ঠিকঠাক মতো দেখা শোনা সব কিছুই যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এই কোর্সে হচ্ছে যে এই যে ফ্রি ক্লাস চলছে, যে সেশনটা চলছে, এখানে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমাদের যে গ্রুপের লিংক দেওয়া আছে, লিংকে যুক্ত হলে প্রতিদিন ইন টাইমে আপনারা ক্লাসের লিংক পেয়ে যাবেন। আমি ক্যাপশানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। টেলিগ্রাম গ্রুপের লিংক আমি ক্যাপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপের লিংক আমি ক্যাপশানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিয়েছি। আমি 1 মিনিট সময় চাচ্ছি আপনাদের কাছ থেকে একটু লিংকটা শেয়ার করার জন্য। হ্যাঁ, সবাই যুক্ত হোক। আমরা ততক্ষণ 2-1 মিনিট একটু ওয়েট করি আমরা ক্লাসের জন্য। আচ্ছা, আপনারা সবাই জয়েন হয়েছেন না? আচ্ছা, যুক্ত হোক সবাই। 1 মিনিট আমরা সময় নিই। 40-এ শুরু করবো ইনশাল্লাহ। আজকে দ্রুত হয়ে যাবে, দেখবেন অনেক কোশ্চেন কমন পড়তেছে আজকে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আপনারা 2-3 দিন ক্লাস অলরেডি করে ফেলেছেন। আজকে থেকে দেখবেন কোশ্চেন কমন পড়তেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকে প্রতিদিনই যেটা, সেইটাই। সার্কুলার দেয়নি, ঠিক আছে? সার্কুলার এখনও দেয় নাই। শুনেন, কে যেন একজন একটা কথা বলল যে স্যার, টাকা হইলে মেধা কিনা যায়। আপনি বসে থাকবেন ক্লাস না করে এই জন্য, বা না পড়ে? একদম জিরো হইলে তো আপনি আনসারও মুখস্থ করে যাইতে পারবেন না। ধরেন গ্রামের যে ছেলেটা, ধরেন যে পড়ালেখা সেরকমভাবে করে না, বা সেরকমভাবে ধরেন কোনো রকম অনার্স টনার্স পাস করছে গ্রামের কলেজ থেকে, তো সেই ছেলেটাকে যদি আপনি প্রশ্ন দেনও, সে তো মুখস্থ, মানে ডিভাইস ছাড়া প্রশ্ন যদি পায়ও, সে প্রশ্ন মুখস্থ করে গিয়ে আনসার করাটা কঠিন হয়ে যাবে। সে 90টা, তো সে যেহেতু কোশ্চেন পেয়েছে 90 পাওয়া উচিত না, কিন্তু সে 90 পাবে না। হ্যাঁ, আপনারা মানে কোশ্চেন পেলেও সেটা আনসার করার জন্য হইলেও আপনাদের পড়ালেখার সাথে যুক্ত থাকার দরকার, মানে উচিত আর কি। কোশ্চেন পেলেও পড়ালেখার সাথে যুক্ত থাকা উচিত। আচ্ছা, আমরা ক্লাস শুরু করব এখনই। একটু কাইন্ডলি, আমরা এখন 39 বাজে, আমরা 40-এ ক্লাসে, এই 1 মিনিটের মধ্যে আপনারা সবাই একটু, যারা ক্লাস দেখছেন, এখন কতজন যুক্ত আছেন আমি জানি না, একটু কাইন্ডলি হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। সবাই A to Z যারা ক্লাস করছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা ক্লাস করছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন কাইন্ডলি। হ্যাঁ, আমাদের গ্রুপে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের যে টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন দেওয়া হয়, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা দিয়ে দিয়েছি, এবং টেলিগ্রাম গ্রুপের লিংক আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি এখান থেকে। দেখছেন, আপনি রিল্যাক্স বানানটাও লিখতে পারেননি, এটাই হচ্ছে সমস্যা। রিল্যাক্স বানানটা ভুল লিখেছেন সুমনা আক্তার।
ডিমোটিভেট করার কিছু নাই। আপনি দেখছেন এই তো এইখানেই হচ্ছে যে ধরাটাই, যে সুমনা আক্তার লিখছে টাকা দিয়ে জব নেব বললে পড়াশোনা রিল্যাক্স। দেখছেন এই যে রিল্যাক্স বানানটাও আপনার ভুলেছে, জানি না কি উদ্দেশ্যে লিখছেন। আসলে ঘটনাটা হচ্ছে পড়ালেখা করলে কোশ্চেন পায়ে আনসার করতে হলেও পড়ালেখা জানতে হয়। গ্রামের স্বাস্থ্য ভাইয়েরা ওই পড়ালেখাগুলো জানতে। হ্যাঁ হ্যাঁ, টাকায় সব ক্লাস না করেও সমস্যা নাই। যার কাছে মনে হচ্ছে টাকা সব ক্লাস করার দরকার নাই, আমি জানি সবাই একটু ডিপ্রেশনে আছে কোশ্চেন টোশ্চেন সলভ নিয়ে। আসলে সব জায়গায় সব কিছু হয় না। হ্যাঁ যাক, ওয়ালাইকুম আসসালাম। যাদের কাছে মনে হচ্ছে যে টাকায় সব ক্লাস করার দরকার নেই, সো তার জন্য না পড়াটাই বেটার। ঠিক আছে, ক্লাস না করাটাই তাদের জন্য বেটার অপশান। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই, কথা দিয়েছিলাম মানে এতে। দেখেন বর্ণালী এবং শুভ্র এই দুইটা কিসের জাত? আনসার করে ফেলেন দ্রুততম সময়ে। দ্রুততম সময়ে আনসার করে ফেলেন যে বর্ণালী ও শুভ্র এগুলা কিসের জাত। দেখেন ফসল বহুমুখীকরণের জন্য অনেক কিছুর জাত আমাদেরকে মনে রাখতে হয়। যেমন ধানের প্রায় 15টা জাত আছে। হ্যাঁ, ধানের প্রায় কয়টা জাত? 15টা জাত আছে। আলুর অনেকগুলো জাত আছে। আলুর কি আছে? অনেকগুলো জাত আছে। এরপরে ভুট্টার অনেকগুলো, গমের অনেকগুলো জাত আছে। গমের অনেকগুলো জাত আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ধানের 15টা না 19টা, গমের 15টা, এরকম করে প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা ফসলের, এটা হচ্ছে ফসলকে বহুমুখীকরণের একটা প্রসেস। যেমন আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বোঝাই। দেখেন এখানে কি বলছে, এখানে দেখেন বলেই দিছে এরা উন্নত জাতের ভুট্টা, উন্নত জাতের ধান, উন্নত জাতের গম, উন্নত জাতের পাট। বর্ণালী এবং শুভ্র এই দুইটা হচ্ছে যে কিসের জাত বলছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলা। ফসল বহুমুখীকরণ বাংলাদেশের কৃষি থেকে এই প্রশ্নটা করেছে। তাহলে এইখানে অনেকগুলো জিনিস মুখস্থ আছে। আমার পেজের মধ্যে বা পেইড ব্যাচে যারা পড়েছেন তারা এটা দেখেছেন, যারা রিসেন্ট পেইড ব্যাচে পড়তেছেন তারা এটা কিন্তু খুব ভালো করে দেখছেন যে আমরা হচ্ছে যে ওইখানে পড়িয়ে দিয়েছি শর্টকাট দিয়ে। ধানের 19টা জাত, গমের 15টা জাত, আলুর জাত, ভুট্টার জাত, পাটের জাত, এগুলো কি শর্টকাট দিয়ে মুখস্থ করিয়ে দিয়েছি আমাদের পেইড ব্যাচে। আচ্ছা, এখন আমরা অনেকেই আনসার করতেছেন, অনেক সুন্দর আনসার করতেছেন অনেকেই, অনেক ধন্যবাদ। এবং লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার করবেন। লাইভ ক্লাসটা সবাই শেয়ার করবেন, তাহলে সবাই আনসার করছে কিসের জাত? ভুট্টার জাত। যেমন আপনারা ধান না 28-এর চাউল খান না, 29-এর চাউল খান, মিনিকেট খান, তারপরে হইতেছে ওই যে আপনার কি ইরাটম, তারপরে ইরিধান, ব্রিধান, এরকম অনেকগুলো জাত আছে না? তাহলে প্রত্যেকটা ধানের যেমন জাত আছে, গমেরও এরকম অনেকগুলো জাত আছে, আবার প্রত্যেকটা জাত আছে। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো থিওরিটিক্যাল পড়া, এখানে তো এতগুলো দেখানো সম্ভব না। আমরা আনসারটাই বলে দিই যে এইটা হচ্ছে যে উন্নত জাতের ভুট্টা। আচ্ছা, পরেরটা, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? গতকালকে আমি বেশ কিছু সময় নিয়ে রক্ত আলোচনা করেছিলাম। আনসার করেন তো দেখি, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? যারা ক্লাস করছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন, যারা ক্লাস করছেন লাইভটা একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করেন। সবাই কমেন্টস করলে মুখস্থ হয়ে যাবে, একদম ডিরেক্ট মুখস্থ। ঠিক আছে, কমেন্টস করেন, সবাই কমেন্টস করেন। গুড। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। গতকালকে আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, রক্তের 2টা উপাদান হয়। কয়টা উপাদান আবার একটু বলে দিই যারা গতকালকে ছিলেন না। রক্ত হচ্ছে টোটাল প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে রক্তরস, রক্তরস। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে রক্তকণিকা, কণিকা। রক্তরসের আলোচনাটা আলাদা। কণিকা আবার কয় ধরনের? কণিকা আবার 3 ধরনের হয়। ঠিক আছে, শরীরের 3টা আলাদা আলাদা কাজ এই 3টা জিনিস করে। একটু দেখেন, একটার নাম হচ্ছে যে লোহিত, লোহিত রক্তকণিকা, শ্বেত, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা। আপনাদেরকে আমি বলি, এই রক্ত জমাট বাঁধানো হচ্ছে অনুচক্রিকার কাজ এইটা, কিন্তু আমাদের কি প্রশ্নে এইটা বলছে রক্ত জমাট বাঁধার কথা? নো। তাহলে কি বলছে? রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? হ্যাঁ, এখন দেখেন এইখানে এসে শ্বেত রক্তকণিকার একটা কাজ আছে, তারপরে হচ্ছে যে লোহিত রক্তকণিকারও একটা কাজ আছে। এখন ঘটনা হচ্ছে আপনারা দেখি কি বলতেছেন সেটা আগে দেখে নেই। আচ্ছা,
অনেকেই আনসার করছে রক্ত পরিবহন করা। গুড, এটা ভালো আনসার, সুন্দর হয়েছে আনসারটা। আচ্ছা, উত্তর করেন সবাই, দেখি উত্তর করতে থাকেন, দেখি কতদূর উত্তর করতে পারেন আপনারা। আমরা একটু দেখতে চাই যে আপনারা কতদূর পর্যন্ত উত্তর করতে পারছেন। ক্লাসটা কাইন্ডলি একটু শেয়ার দেন তো, সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। ক্লাসটা শেয়ার করবেন সবাই, একটু কাইন্ডলি শেয়ার করে দেন ক্লাস। এতজন মানুষ ক্লাস করছেন, মাত্র 5টা শেয়ার করছেন আপনারা। এত কৃপণ হইলে হয়? পৃথিবীতে কিপটা মানুষ সবসময় হেরে যায়, জানেন এটা? পৃথিবীতে কিপটা মানুষ সবসময় হেরে যায়। একটু লাইভটা শেয়ার করেন সবাই, দেখি। আর এটার আনসার করেন দেখি। কেউ বলছে ঘ, কেউ বলছে গ, কেউ বলছে বি, অক্সিজেন পরিবহন করা। দেখেন আমি একটু বলি, এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত হচ্ছে যে আপনার লাল দেখা যায়। কি দেখা যায়? লাল দেখা যায়। রক্তের এই ব্যাপারগুলো আমরা আলোচনা করে ফেললাম। আমরা একটু আরেকটা জিনিস একটু দেখি। দেখেন একটু যদি আপনি খেয়াল করেন তাইলে আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এই যে রক্ত আছে, এই রক্তের সাথে রক্তে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের সাথে আমরা যে নিঃশ্বাসের মাধ্যম দিয়ে কি নিচ্ছি, নিঃশ্বাসে এরকম করে টান দিলে কি অক্সিজেন নেই না? তাহলে অক্সিজেন। দেখেন হিমোগ্লোবিন এবং অক্সিজেন এই দুইটা একসাথে হয়ে অক্সিহিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। তাহলে এই রক্তের হিমোগ্লোবিন আর শরীরে আমরা যেটা নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছি, এই দুইটা একসাথে যখন আমরা নিঃশ্বাসের মধ্যে যখন নিচ্ছি, এইটা ফুসফুস থেকে কি হয়? ফুসফুস থেকে এই যে রক্তের হিমোগ্লোবিন, আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, এই অক্সিজেনটা কি হয়? ফুসফুস তাড়িত বাতাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নাম ধারণ করে। কি নাম ধারণ করে? অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিনটা কি করে? ওই অক্সিহিমোগ্লোবিন রক্তের সাথে পুরো শরীরের সবগুলো কোষে কি করে? খাবারের যে উপাদানগুলো আছে বা শরীরের যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলো পৌঁছে দেয়। দিয়ে কি করে? এর সাথে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে আবার ফুসফুসে আসে, আমরা করে নিঃশ্বাস ফেলি, ওইটা বের হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন? তার মানে কি হলো, এই যে অক্সিজেন পরিবহন করা হচ্ছে কিসের কাজ? এই হিমোগ্লোবিনের কাজ। এইবার ক্লিয়ার? আর কোনোদিন সমস্যা হবে? এইখান থেকে অন্যান্য প্রশ্নগুলো করলেও তো আপনার পারার কথা না? আচ্ছা, অন্যান্য প্রশ্ন করলে এখান থেকে পারার কথা। আচ্ছা, আমরা পরবর্তীটা যাই। মধুবালা কিসের নাম? দেখেন এইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। আমি একটু আগেই বললাম যে ফসল বহুমুখীকরণের যে চ্যাপ্টারটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে কৃষি সেক্টর, এটা মানে আপনার অধ্যায়টার নামই হচ্ছে বাংলাদেশের কৃষি। এই অধ্যায় থেকে দেখেন এই মধুবালাও একটা ফসল। এখানে কি বলছে যে পুরস্কারপ্রাপ্ত ছবির নাম, নায়িকার নাম, উন্নত জাতের ধানের নাম, হ্যাঁ এইগুলো বলছে। আর একটা বলছে হলুদ জাতের তরমুজের নাম। বলেন তো এটা কি হবে? দেখি আনসার করতে পারেন কিনা আপনারা। দেখবো আমি আনসার করতে পারতেছেন কিনা আপনারা। দেখেন আনসার করতে পারছেন কিনা। গুড, একজন আনসার করছে অলরেডি। লাইভটা একটু আপনার হচ্ছে যে আইডিতে একটু শেয়ার করেন সবাই। আপনারা শেয়ার না করলে আমরা ক্লাস করানোর যে ইয়েটা, সেটাকে কি বলে, ক্লাস করানোর যে অনুভূতিটা বা ক্লাস করানোর যে আকাঙ্ক্ষাটা, সেটা হারিয়ে ফেলি। টিচাররা আসলে শেয়ার করতে বারবার বলাটাও খারাপ দেখা যায়। আপনারা শেয়ার করেন না, শুধু ফ্রিতে খেয়ে যাবেন, কিছু দিবেন না। ঠিক আছে? ফ্রিতে কি করবেন? ফ্রিতে খেয়ে যাবেন, কিন্তু ফ্রিতে কিছু দিবেন না। হ্যাঁ, আপনারা হচ্ছে খুব স্বার্থপর মানুষজন। এই যে এতজন, প্রায় 100 মানুষ ক্লাস করছেন, সবাই মিলে ক্লাসটা শেয়ার দিলে কিন্তু অনেক জনের কাছে ক্লাসটা পৌঁছে যায়। কিন্তু আপনারা সেই কাজটা করবেন না। আপনারা হচ্ছে যে কিপটামু করবেন। আর হচ্ছে আমরা 2-4 দিন ক্লাস নেওয়ার পরে যখন দেখবো দে শেয়ার মেয়ার করে না, অন্যান্য আরও টিচার যারা ক্লাস নেবেন তারা চিন্তা করবে দে শেয়ার করে না, ক্লাসই করবো না, যা এরকম চিন্তা, ক্লাসই নিব না, এরকম চিন্তা করবে। হ্যাঁ, আপনারা লাইভ শেয়ার করলে টিচাররা হচ্ছে যে অনুপ্রেরণা পায়, ইন্সপাইরেশন পায় ক্লাস নেওয়ার। এর ফলশ্রুতিতে কি হয়? টিচাররা হচ্ছে অনুপ্রাণিত হয় ক্লাস ভালো নেওয়ার। দেখেন এটাকে কি হলুদ জাতের তরমুজ। কি জাতের? হলুদ জাতের তরমুজ। এইটা দেখেন, এই কোশ্চেনগুলো সলভ করলে আপনার লাভটা হবে কি সেটা আমি একটু বলি।
নিবন্ধন প্রাইমারিতে এই যে 47তম বিসিএস পরবর্তী সময়ে আপনি খেয়াল করছেন কিনা জানি না, 47তম বিসিএস হওয়ার পরে সবাই বলল যে প্রশ্ন আর আগের মতো নাই, চেঞ্জ হয়ে যাবে, উল্টাপাল্টা হবে, আকাশ পাতাল হ্যান ত্যান। এদিকে প্রাইমারি কোশ্চেন কিন্তু সহজ হয়েছে। হ্যাঁ, ফাঁস হয়েছে প্রশ্ন, অবশ্যই ডিভাইস পার্টি গেছে, ফাঁস হয়েছে, এটা সেটা অনেক কিছু আছে, কিন্তু কোশ্চেন কিন্তু সহজ হয়েছে। কেন সহজ হয়েছে বলেন তো? কোশ্চেন সহজ হয় কখন? আপনার কাছে কোনো জিনিস সহজ লাগে কখন বলেন তো? ধরেন যে বাস চালায়, আজকে 10 বছর ধরে বাস চালাচ্ছে, এই লোকের কাছে কিন্তু বাস চালানোটা খুব একটা কঠিন কাজ না। ওর কাছে বাস চালানোটা অ্যাজ ইউজুয়াল একটা সহজ কাজ। কিন্তু আপনি যখন বাস চালান না, কোনো দিন চালান নাই, তখন কিন্তু আপনার কাছে এটা কঠিন। অনেক করি বাপরে বাপরে, এত বড় একটা গাড়ি চালাবো, কখন কোথায় মেরে দেবো, অ্যাক্সিডেন্ট হবে, তাই না? তাহলে এই জায়গাতে গিয়ে আপনার কাছে কোশ্চেনটা তখনই সহজ মনে হয়, কোশ্চেনটা আপনি যখন অনেক দিন ধরে চালান। তার মানে আপনি যেই কোশ্চেনগুলো বারবার দেখে অভ্যস্ত, ওই কোশ্চেন যখন পরীক্ষা আসে তখন মনে হয় কোশ্চেন সহজ হয়েছে। এই জন্যই কোশ্চেনগুলো সলভ করা খুব জরুরি। যে এই কোশ্চেন সলভ করলে কি হয়, আপনি ধরেন যে 1000 কোশ্চেন সলভ করে যদি পরীক্ষার হলে যান, সেই ক্ষেত্রে আপনার লাভটা হবে কি, এর ভিতর থেকে দেখা গেছে যে আপনি 60% 60% কোশ্চেন কমন পাইছেন। 60% ধরেন 25টা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে, তো আপনি দেখা গেছে যে 18টা বা 17টা প্রশ্ন হুবহু এখান থেকে কমন পাইছেন, তখনই আপনার কাছে মনে হবে যে না, কোশ্চেনটা সহজ হয়েছে। ঠিক আছে? এই জন্যই বিগত সালের কোশ্চেন সলভ করতে, এই যে প্রাইমারির কোশ্চেন সহজ কেন মনে হচ্ছে, কারণ এই প্রাইমারির কোশ্চেন যেটা এসেছে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই বিগত সালের কোশ্চেন। ঠিক আছে? ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিসের কোশ্চেন? বিগত সালের কোশ্চেন। দ্যাটস ওয়াই আপনার কাছে সহজ মনে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী কোশ্চেন। এটা হচ্ছে হলুদ জাতের তরমুজ। আচ্ছা, এরপরে আসি, আদিম মানুষের সবচাইতে বড় আবিষ্কার ছিল কি? অত্যন্ত সহজ কোশ্চেন এগুলা। হ্যাঁ, 1-2 এর ছেলেপেলের কোশ্চেন। আদিম মানুষের সবচাইতে, হ্যাঁ, প্রাইমারি নিবন্ধন সবসময় বিগত সাল ভিত্তিক হয়, যার ফলশ্রুতিতে আমাদের কাছে এইগুলো হচ্ছে যে সহজ মনে হওয়ার, মানে সহজ করার উপায় হচ্ছে কোশ্চেন সলভ, এই ছাড়া উপায় নেই। হ্যাঁ, আপনাকে অবশ্যই বেসিক জানতে হবে, বেসিক থেকে না পড়লে তো আপনি এই কোশ্চেনগুলো সলভ করতে পারতেন। এই যে যারা করতেছে, আপনারা যারা দেখতেছেন, তারা কিন্তু মানে হচ্ছে পড়ে আসছেন জন্য এগুলো আনসার করতে পারতেছেন, বই দেখে তো আনসার করা যায় না, তাই না? বই দেখে কি করা যায় না? বই দেখে এত আনসার করা সহজে যায় না। আচ্ছা, দেখেন আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? এই প্রশ্নগুলো একদম ইজি কোশ্চেন। আমরা ছোট মানুষের প্রশ্ন, সব কিছুর আগে আবিষ্কার হয়েছে ওইটা। আদিম মানুষের সবচেয়ে সুন্দর আবিষ্কার যেটা, সবচেয়ে মানে যেটা যুগান্তকারী আবিষ্কার ছিল, এইটা আবিষ্কার হওয়ার পরে সব কিছু আবিষ্কার হয়েছে পর্যায়ক্রমে, একের পর এক সব কিছু আবিষ্কার হয়েছে। ঠিক আছে? আচ্ছা, গুড। অনেকজন আনসার করছে। অনেকে আবার একটু এক্সপেক্ট করে যে স্যার নামটা বলবে, আসলে এত মানুষের নাম বলাটা ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্য নাম বলি না, কিছু মনে করিয়েন না, আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য। এই না, চাকা না, এত বড় মানুষ চাকা কয়া ভুল করলে হবে? চাকা না, এটা হচ্ছে আগুন হবে। কি হবে? আগুন হবে। দেখেন, আদিম মানুষের চাকা অনেক পরে আবিষ্কার হয়েছে। আদিম মানুষের প্রথম মানে সবচাইতে যুগান্তকারী আবিষ্কার ছিল আগুন। কারণ আগেকার মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল, সন্ধ্যার পরে চারদিকে অন্ধকার, কোনো কিছুর ইয়ে নাই। তো এই যে আগুন, এই আগুনের মাধ্যমেই তারা সব কিছু, দেখেন চাকাও কিন্তু এই আগুনের মাধ্যমে, কোনো না কোনো দিক থেকে দেখেন আগুনে হয়তো কাঠ পুড়িয়ে তারপরে ডিজাইন করে, অথবা আগুনের মাধ্যমে লোহা পুড়িয়ে তারপরে সেটা দিয়ে কাঠ কেটে গোল করার প্রসেস। তারপরে কৃষিক্ষেত্রেও যুগান্তকারী ফর্মুলা নিয়ে আসে এই আগুন আবিষ্কারের পরে। দেখেন, আপনারা বাড়িতে যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন বা কৃষিকাজ দেখেন, তারা আগুনের ব্যবহারটা বুঝবেন। সব ক্ষেত্রেই কিন্তু লাগে, ধান সিদ্ধ করতে, তারপরে অন্যান্য যে কাজগুলো আছে, আগুনের ব্যবহার কিন্তু আছেই, তাই না? আগুন ছাড়া কোনোটাই, এবং আগুনের পরবর্তীতেই কিন্তু লোহা ব্যবহার করার সুযোগ হয়। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটা সেই সময়কার সাম্প্রতিক কোশ্চেন, এটাও সাম্প্রতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? এটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এগুলো কবে শুরু হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখি, এটা না পারা মানে আন্তর্জাতিকে ঢুকে গেছি, কিন্তু এটা না পারা মানে আপনি অনেক কিছুই পারেন না। আনসার করেন। পৃথিবীতে প্রলয়ঙ্কারী 2টা যুদ্ধ হয়, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 2টা প্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধের মাধ্যমেই কি হয়?
প্রলয়ঙ্কারী দুইটা বিশ্বযুদ্ধের মাধ্যমেই পৃথিবীতে আর কি অনেক কিছুর বৈপ্লবিক পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় লিগ অফ নেশন, যেটাকে জাতিপুঞ্জ বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আপনার জাতিসংঘ তৈরি হয়। এরকম অনেকগুলো জিনিস প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে শুরু হয়। টাইম পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। কি পূর্ণ? গুরুত্বপূর্ণ। বলেন। দেখি কারা বলতে পারছে। আন্তর্জাতিকে আসলে সবাই হাঁপায়ে ওঠে, ঠিক আছে? আন্তর্জাতিকে আসলে কি হয়, সবাই হাঁপায়ে ওঠে। আগে পারে, কিন্তু আন্তর্জাতিকে আসলে সবাই দেখি কেমন যেন একটু মানে কুতুর মুতুর করে। হ্যাঁ, এরকম কেন হবে বলেন তো? এরকম কেন হবে? আন্তর্জাতিকে আসলে আরও ভালো পারতে হবে। আন্তর্জাতিক সহজ, জানেন? বাংলাদেশ বিষয়াবলী কঠিন, আন্তর্জাতিক সহজ। না, অনেকের কাছে মনে হয় যে আন্তর্জাতিকটা কঠিন, বাট আন্তর্জাতিকের থেকে বাংলাদেশ সহজ। আন্তর্জাতিকের থেকে কি সহজ? বাংলাদেশ সহজ। আচ্ছা, অনেক আনসার করছে সি। আচ্ছা, গুড। দেখেন, পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয় 1914 সাল থেকে 1917-18 এরকম সাল, 1918। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়, এই যে এইটা হবে আনসার 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এই দুইটা মনে রাখবেন খুব ভালো করে। শেষ এবং শুরু, যেহেতু নিবন্ধনের কোশ্চেনগুলো একটু তুলনামূলকভাবে সহজ হয়। কি হয়? তুলনামূলকভাবে নিবন্ধনের কোশ্চেনগুলো সহজ হয়। এই প্রশ্নগুলো আসার সমূহ সম্ভাবনা সবসময় থাকে। এরপরে দেখেন, এটা সাম্প্রতিক প্রশ্ন। নাসিরাবাদের বর্তমান নাম কি? দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়াবলী থেকে এই প্রশ্নটা হয়েছে। এই নাসিরাবাদ, বাংলাদেশের প্রায় অনেকগুলো জায়গার নাম পরিবর্তন হয়েছে। আগে এক নাম ছিল, এখন আরেক নাম। যেমন আপনার গন্ডোয়ালার ল্যান্ড ছিল আগে নাম, এখন নাম চেঞ্জ হয়েছে। তারপরে ঢাকার নাম জাহাঙ্গীরনগর ছিল, বর্তমানে চেঞ্জ হয়েছে। এরকম অনেকগুলো জায়গার নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। বলেন তো, এটা কার বাড়ি? এই এলাকায় কার বাড়ি? বলেন, এই এলাকায় কার বাড়ি? এই এলাকায় কার বাড়ি? দেখেন, আমি আপনাদেরকে একটু যদি বলি, এই যে বরিশাল, এইটা কি ছিল? এইটা বরিশালের নাম ছিল আগে হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ, বরিশালের নাম কি ছিল? চন্দ্রদ্বীপ ছিল। ঢাকার জাহাঙ্গীরনগরের নাম ছিল কি, মানে এখন কি হয়েছে? ঢাকা। চট্টগ্রামের নাম কি ছিল? ইসলামাবাদ। ইসলামাবাদ। এরপরে কুমিল্লা নোয়াখালীর নাম ছিল সমতট। চট্টগ্রামের নাম ছিল, চট্টগ্রাম সিলেট হরিকেল। কি নাম ছিল? হরিকেল নাম ছিল একটা সময়, পরবর্তীতে আস্তে আস্তে বারবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমি তো আরও কয়েকটা বলে দিলাম। যেমন রাজশাহী অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত, বরেন্দ্র নামে পরিচিত ছিল। তারপরে নাম হয় মালোপাড়া, রাজশাহীর মালোপাড়া। এখন নাম হয়েছে কি? রাজশাহী নাম হয়েছে। এরকম প্রত্যেকটা জায়গারই নাম একসময় একরকম ছিল, পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। গুড। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে আমরা যাই। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? বলেন তো, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? এটা আইসিটি থেকে প্রশ্ন। দেখি এটা কে কে পারে। নোয়াখালীর নাম পরে ভুলুয়া হয়েছে, আগে সমতটে ছিল। কুমিল্লা এবং নোয়াখালী মিলে একটা জনপদ ছিল যেটার নাম ছিল সমতট। বুঝতে পেরেছেন? পরে ভুলুয়া হয়েছে, এই আর কি। ক্লিয়ার? আচ্ছা, শুধু কম্পিউটারের মেমোরি না, ম্যাক্সিমাম মানে আগের সবগুলা মেমোরি একটাই জিনিস দিয়ে তৈরি হয়েছে। বলেন তো,
আয়রন মানে কি? এটা তো লোহা, লোহা দিয়ে মেমোরি তৈরি হয়। মেমোরি কোনোদিন ভাঙছেন? ছোটবেলায় তো আমরা ভাঙতাম, আপনারা ভাঙছেন কখনো? এগুলা এক্সপিরিয়েন্স না থাকলে জীবনে কি করছেন বলেন? অ্যালুমিনিয়াম, আপনারা ওই যে কালো মেমোরি ব্যবহার করতেন না, কালো মেমোরি, এটা কি দেখে বোঝা মনে হয় যে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি? এটা 6 সেন্স কাজে লাগায়ও অ্যান্সার করা যায়। অ্যালুমিনিয়াম কখনো মেমোরিতে ব্যবহার করবে না। আবার ওই যে কোনো আপনারা খেলনা গাড়ি টাড়ি ছোটোবেলা বা আপনার বাচ্চারা ভেঙে ফেলে না, ভেঙে ফেললে ওর ভিতরে যে সবুজ কালারের একটা প্লেট দেখা যায় না, সবুজ ধরনের, ওইটাকে কি আপনারা অনেকে বোর্ড বলেন, মাদার বোর্ড বলেন, অনেকে অনেক নাম বলে। ওইটা যে ভাঙলে দেখবেন ভিতরে কি বালুর মতো জিনিসপাতি থাকে। কি থাকে? বালুর মতো না, বালুর মতো জিনিসপাতি থাকে। খেয়াল করে দেখছেন কখনো? ওর মধ্যে কি থাকে? বালুর মতো জিনিসপাতি থাকে, তাই না? আচ্ছা, বালুর মতো জিনিসপাতি, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সিলিকন। তাহলে কি বলা হচ্ছে? সিলিকন। কার্বনও থাকে না, কার্বন অনেক দামি, যেটা ইউজ করা কার্বন 12 যেটা, এটা ইউজ করা অনেক কঠিন এবং এটা দামি জিনিস, ঠিক আছে? দামি ধাতু, মানে ওইটা দামি। কার্বন ফাইবারের যেমন একটা সাইকেলের দাম 2-2.5 লাখ টাকা বাংলা টাকা বা তারও বেশি হয়ে যায়, ঠিক আছে, কার্বন ফাইবারের যেটা হয়। আচ্ছা, আমরা এর পরে যাই একটু। হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন কে? এটা এখনকার জন্যেও গুরুত্বপূর্ণ। বলেন তো, হাতির ঝিলের নকশা করেন কে? এই দেখেন, শিল্পী নিতুন কুণ্ডু, ইনি হচ্ছে সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যটা তৈরি করেন। রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যটা তৈরি করেছেন শামীম শিকদার, ঠিক আছে? সরি, নিতুন কুণ্ডু, সাবাস বাংলাদেশ। আপনারা আনসার করেন দেখি। এই যে হামিদুজ্জামান, ইনার একটা আছে সংসপ্তক, সংসপ্তক ভাস্কর্যটা উনি করেছেন। কে করেছেন? এই যে আমাদের যে শিল্পী হামিদুজ্জামান খান, ইনি করেছেন। দেখে আপনারা আনসার করেন, কি আনসার করছেন। দেখেন এরপরে যে ইনি, আচ্ছা সরি, যে ইনি শামীম শিকদার, স্বোপার্জিত স্বাধীনতা, স্বোপার্জিত স্বাধীনতা, এটা হচ্ছে যে শামীম শিকদারের। নিতুন কুণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্য তৈরি করেন। এখন দেখেন খেয়াল করে, তাহলে 3টা তো বাদই গেল, শামীম শিকদার, নিতুন কুণ্ডু, তারপরে এগুলো তো বাদ গেল। এবার কি হবে বলেন? এখনো যদি না বলতে পারেন, ক্লিয়ারই তো করে দিলাম, একদম ক্লিয়ার করে দিছি না? ক্লিয়ার করে দিছি তো। এই লাইভটা আরেকবার শেয়ার করেন তো সবাই। শেয়ার করার পরে আমি ক্লাস শুরু করব। লাইভ শেয়ার করেন দেখি, আমি দেখতেছি কারা কারা শেয়ার করে। একটু লাইভটা শেয়ার করেন তো। হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন কে? লাইভ শেয়ার করেন সবাই। 103 জন এখন লাইভে আছে। আমি চাইবো একটু লাইভটা সবাই শেয়ার করেন, তাহলে কি হবে? তাহলে সবাই লাইভটা দেখতে পাবে। লাইভ শেয়ার করেন। শেয়ার করলে পরবর্তী পেজ যাবে, না হলে যাবে না। আমি সামনে যাব না দেখি লাইভ শেয়ার না করলে। আপনারা শেয়ার করেন না কততে? অনেকে আনসার করতেছে খ, শামীম হোসাইন, নাজনীন সুপ্তি, আমেনা বেগম, সবাই খ বলছে। এহসান খান, ইশিতা আক্তার, তারপরে হচ্ছে নিশিত সুলতানা, উম্মে হাবিবা, সবাই লাইভ শেয়ার করেন, দেন সামনে যাব। আরিফ, তারপরে ভাইয়া, আর বাংলা আর ইংরেজি ক্লাস করা যায় না? হ্যাঁ, বাংলা ইংরেজি ক্লাস করা যাবে। আমরা বাংলা ইংরেজির টিচার নিয়ে আসব এবং আমাদের হচ্ছে যে মানে কোশ্চেন সলভের ক্লাসগুলা এই ফ্রিতে চলবে, হ্যাঁ। আর থিওরি পড়ার জন্য, থিওরি যেটা হচ্ছে যে প্রথম থেকে একদম, যেমন বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয় বলছি, জিকে, বাংলা, এগুলো একদম থিওরি, মানে বেসিক থেকে নিবন্ধনের প্রিপারেশান যেটা, সেটার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করব। খুব দ্রুতই কোর্সের ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিব। এবং দেখেন, ফেলে দেওয়া টাকায় কোর্স করে কখনো ভালো করা যায় না, এটা মনে রাখবেন যে একদম কখনো। দেখেন, আমি আপনাদের জন্য ফ্রি খাটছি, ম্যাথে মানে মনসুর স্যার ফ্রি খাটছেন। এখন মনে করেন যে আপনি যদি বাংলা, ইংরেজি এইসব টিচার আমাদেরকে তো নিয়ে আসতে হবে, তাদেরকে পেমেন্ট দিতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা একদম ফেলে দেওয়া টাকাতে আমরা কোর্স করাবো না। মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? মোটামুটি একটা অ্যামাউন্টে, মানে খুব বেশিও হবে না, খুব কমও হবে না, মানে একদম একটা মাঝামাঝি, যাতে আমরা বেস্ট সার্ভিসটা দিতে পারি। দেখা গেল অনেকেই কি 190 টাকা বা 100 টাকায় কোর্স দিয়ে 4-5 দিন ক্লাস করে, তারপরে তাকে খুঁজে পাওয়া যায় না। এই লেভেলের যেন না হয়, আমরা কোর্স এরকমভাবে দিব যাতে শেষ পর্যন্ত আপনারা ক্লাস খুব ভালোভাবে করতে পারেন।
হ্যাঁ, এরকম একটা কোর্স আমরা খুব দ্রুতই দিব এবং বাংলা এবং ইংরেজির টিচারকে ইনক্লুড করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, বাংলা এবং ইংরেজির টিচারকে আমরা যুক্ত করব। তাহলে আমরা 3টা তো বাদ দিয়েই দিছি, এটা তো জানাই যাচ্ছে কি এহসান খান, এই 3টা বাদ দিয়ে দিছি। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমার বন্ধু রাশেদ বইটি কার লেখা? বলেন তো, আমার বন্ধু রাশেদ বইটি কার লেখা? এই যে মোর্শেদুল ইসলাম আগামী ওনার লেখা। ঠিক আছে, ইনি হচ্ছে যে বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে। বলেন তো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে একটু বলেন দেখি, খুব দ্রুতই। মানে পেইড ব্যাচ দিলে আপনারা মানে কারা ভর্তি হবেন আমরা জানি না, তবে কোশ্চেন সলভ এইখানে আর পেইড ব্যাচে যদি আপনি ওই 4টা সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়েন, তাহলে আপনার জন্য আর কিছু বাড়তি পড়তে হবে না, একদম ক্লাসেই সব পড়া কমপ্লিট করাই দিব আমরা। ওখান থেকে কোশ্চেন সলভ করবেন আর এখানে ফ্রি ক্লাস করবেন, আপনার একদম কভার, আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, বলেন দেখি। হ্যাঁ, জাফর ইকবাল এখানে আছে, আমার বন্ধু রাশেদ, জাফর ইকবাল এখানে নাই তো। ঘ হবে মোর্শেদুল ইসলাম আগামী। তানভীর মোকাম্মেল আনসার করেন দেখি, পারেন কিনা আনসার করতে, এটাও দেখার বিষয় আছে। আমি একটু দেখি কারা কারা আনসার করতেছে, এটা একটু জটিল কোশ্চেন। তার মানে বই দেখা আনসার করতেছেন নাকি? উত্তর নাই, জাফর ইকবাল লেখা এটা। তার মানে বই দেখে দেখে আনসার করতেছেন আপনারা। দেখছেন, ধরা পড়ে যায় মানুষ। চুরি করে বেশিক্ষণ টিকে থাকা যায় না, দেখছেন, চুরি করে বেশিক্ষণ টিকে থাকা যায় না। অনেকেই তানভীর মোকাম্মেল লিখতেছেন। চুরি করে বেশিক্ষণ টিকা যায় না। দেখেন, আমি বলে দিই, আসলে এখানে আনসার নাই। এই আমার বন্ধু রাশেদ এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি শিশুতোষ উপন্যাসের মতো, এবং এটার লেখক হচ্ছে যে জাফর ইকবাল। এখন ঘটনা হচ্ছে এইটাকে, এই লেখাটাকে নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করা হয়। কি তৈরি করা হয়? চলচ্চিত্র তৈরি করা হয়। এখন এই চলচ্চিত্রটার পরিচালক ছিল হচ্ছে এই মোর্শেদুল ইসলাম। কি নাম ছিল? মোর্শেদুল ইসলাম। এখন দেখেন, এইখান থেকে প্রশ্ন 2টা ভাবে হতে পারে। হুট করে দিতে পারে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের পরিচালক কে? সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু চলচ্চিত্রের পরিচালক মোর্শেদুল ইসলাম। আর যদি বলে আমার বন্ধু রাশেদ এই বইটার লেখক কে? লেখক জাফর ইকবাল। বুঝতে পেরেছেন? অনন্ত হীরা জানা নেই, এই তো দেখছেন ভুল করে ফেলতেছেন আপনারা। এই ভুল করা যাবে না। বিগ অ্যাপেল বলা হয় কোন শহরকে? বলেন তো, এটা আন্তর্জাতিকের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। বিগ অ্যাপেল বলা হয় কোনটাকে? দেখেন, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। এটা হচ্ছে উপনাম, ভৌগোলিক উপনাম। রোপের ককপিট। ককপিট মানে কি? যুদ্ধক্ষেত্র। ঠিক আছে। আচ্ছা, রোমকে কি বলা হয়? শান্তির শহর। এগুলা সবগুলার ব্যাখ্যা আছে জানেন। এই যে এগুলা আপনারা মানে ওই যে থিওরি ক্লাস করার মজা হচ্ছে এটা, এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে জানেন। এই গ্রেট ব্রিটেন কেন বলা হয়? অনেকগুলো দেশকে একসাথে নিয়ে ব্রিটেন তৈরি হয়, গ্রেট ব্রিটেন বলা হতো এই জন্য। ঠিক আছে। আচ্ছা দেখেন, নিউ ইয়র্ক সিটিকে কি বলা হয়? পৃথিবীর রাজধানী। বলেন তো এখন আনসার কোনটা হবে? বলতে পারবেন? কেন পৃথিবীর রাজধানী বলা হয়? নিউ ইয়র্ক নেভার স্লিপ। মানে এই নিউ ইয়র্ক শহরটা এতই জাগ্রত, এটা পৃথিবীর একদম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তিগত দিক থেকে সব কিছুর কেন্দ্রবিন্দু বিবেচনা করা হয়। শেয়ার বাজার থেকে শুরু করে সব কিছুর কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ককে ধরা হয়, এই জন্য পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। এখন ঘটনা হচ্ছে, বেলজিয়ামকে ইউরোপের ককপিট কেন বলা হলো বলেন তো? এটা বলার একমাত্র কারণ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা
মানে হয়েছিল দুইটা দেশের মধ্যে, কিন্তু এই যুদ্ধটা কোনো দেশে হয়নি, এই যুদ্ধটা হয়েছে হচ্ছে বাংলাদেশে। মনে করেন যে এরকম ব্যাপারটা, এই পাশে আমরা কি জানি, আমাদের এক পাশে হচ্ছে পাকিস্তান, তারপরে কি মনে করেন মধ্যে হচ্ছে যে ভারত, আর এই পাশে বাংলাদেশ না, এই পাশে বাংলাদেশ না, কিন্তু দেখেন বাংলাদেশ আর পাকিস্তানের মনে করেন যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধটা হচ্ছে ভারতে, মানে ভারতের মাটিতে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ খেলতেছে পাকিস্তান, খেলতেছে বাংলাদেশ, খেলা হইতেছে ভারতের মাঠে, মানে ব্যাপারটা ওইটা, খেলছে রাশিয়া, খেলছে জার্মান, কিন্তু খেলা হইতেছে বেলজিয়ামের মাঠে, এই জন্য বেলজিয়ামকে যুদ্ধক্ষেত্র বা ককপিট বলা হয়। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটার ব্যাখ্যা আছে। যেমন মুক্তার দেশ বলা হয় কিউবাকে, ঠিক আছে, মুক্তার দেশ কাকে বলা হয়? কিউবাকে। তারপরে ম্যাপল পাতার দেশ বলা হয় কাকে? কানাডাকে। এরকম প্রত্যেকটা জায়গার উপনামগুলো আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায় প্রতি বছরই আসে। ঠিক আছে, গুড। নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপেল, কাকে বলা হয়? নিউ ইয়র্ককে। এরকম প্রত্যেকটারই আছে, ঠিক আছে। নিউ ইয়র্ককে কি বলা হয়? বিগ অ্যাপেল বলা। আচ্ছা দেখেন, জাপানের পার্লামেন্টের নাম কি? 18তম নিবন্ধন পরীক্ষায় আমি গ্যারান্টি দিয়েছিলাম যে এই প্রশ্ন আসবেই। আর আরেকটা প্রশ্ন আছে, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, হ্যাঁ, পরিবেশ দিবস। আজকে থেকে মোটামুটি আপনি যে কয়দিন ক্লাস করবেন, প্রত্যেক দিন আপনি এই প্রশ্নটা কমন পাবেন যে জাপানের পার্লামেন্টের নাম কি। যে কয়দিন ক্লাস করবেন সব কয়দিনই, এটা প্রতিটা নিবন্ধন পরীক্ষা হয় স্কুল পর্যায়ে দেয়, না হয় কলেজ পর্যায়ে, না হয় স্কুল পর্যায়ে দিবেই। এই প্রশ্নটা এতই কমন আসে। আরে যে বিশ্ব পরিবেশ দিবস কবে, এই প্রশ্নটা এরপরে থেকে প্রতি বছর দিছে, এই মানে এই আজকের পর থেকে। এমন কোনো বছর নাই যে বছর দেয় না। দেখেন, এগুলো মনে রাখারও শর্টকাট টেকনিক আছে। যে কটা দেশের মানে পার্লামেন্টের নাম হচ্ছে, যে কটা দেশের হচ্ছে নাম, আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক আছে, যেগুলো থিওরি ব্যাচে পড়ানো হয়। তারপরে হচ্ছে মজলিস যেগুলোর আছে সেগুলো পড়ানো হয়। তারপরে আপনার পার্লামেন্ট যেগুলো আছে, এক কক্ষ কোনগুলোর দিকে, এগুলো পড়ানো হয় সব, হ্যাঁ, এগুলো থিওরির ব্যাচে পড়ানো হয়। দেখেন, এটার আনসার হবে ডায়েট। কি হবে? এটার আনসার হবে ডায়েট। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি বলেন তো? বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? আনসার করেন। বিশ্বের সবচাইতে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি বলেন? বলতে পারবেন? দেখি কি বলছে, আনসার করেন তো দেখি, এটা পারেন কি না। হ্যাঁ, সবাই বলছে চীন হচ্ছে 1600 সালের দিকে চা উৎপাদন শুরু করে এবং বর্তমানে বিশ্বের মধ্যে চা উৎপাদনে সেরা। ব্রাজিল হচ্ছে চিনি উৎপাদনের জন্য বিশ্বে বিখ্যাত, এবং বাংলাদেশে যত চিনি উৎপাদন মানে আমদানি করা হয় তার ম্যাক্সিমাম চিনিগুলো কোথায় থেকে আনা হয়? এই ব্রাজিল থেকে আনা হয়। ডেনমার্ক এটা হচ্ছে যে বরফের দেশ, এইখানে আর কি উৎপাদন হবে। বরফের দেশগুলোতে তেমন কিছু উৎপাদন হয় না, যেখানে গরম বেশি সেখানে উৎপাদন বেশি, উৎপাদন না হলেও খনিজ সম্পদের পরিমাণ বেশি। ঠিক আছে, ডেনমার্ক না, ব্রাজিলও না। ধান, চিনি এগুলাতে হচ্ছে যে চীন উৎপাদনে। হয়নি, আপনাদের উত্তর ভুল, আপনি ফেল। ঠিক আছে, আপনাদের উত্তর ভুল, আপনারা ফেল। বলেন দেখি কারা? চীনও হবে না, আমি দুইটা বলছি না, এই জন্যই হচ্ছে যে একটু ভেগা জায়গা বাইদে গেছে। এটা দেখেন, পাম অয়েল উৎপাদনে বিশ্বে শীর্ষে আছে হচ্ছে ইন্দোনেশিয়া। কি? পাম অয়েল। আপনারা ওই যে পাম অয়েল কিনে খান না, দেখছেন? ভেগা জায়গা বাদায় দিছি। বলেন দেখেন। সবাই দেখছেন। আচ্ছা, গুড। যারা ব্রাজিল লেখছেন তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, ব্রাজিলের চিনিও অনেক উৎপাদন হয় এবং কফিও অনেক উৎপাদন হয়। কফি চিনি দুইটাই কোথায় হয়? ব্রাজিলে।
সবচেয়ে, এবং চিনি বাংলাদেশে যা চিনি আমদানি করা হয় তার ম্যাক্সিমাম চিনি কোত্থেকে আমদানি করা হয়? ম্যাক্সিমাম চিনি আমদানি করা হয় হচ্ছে ব্রাজিল থেকে। আচ্ছা, আমরা পরবর্তীটায় যাই। দেখছেন আমরা প্রত্যেকটা অপশনের পড়ার চেষ্টা করছি। কুতুব মিনার কোথায় অবস্থিত? এটা যদি না পারেন তাইলে আপনারে মনে করেন যে নিবন্ধন পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। বলেন দেখি কুতুব মিনার কোথায়? ডেনমার্ক হবে না, আফগান, ডেনমার্ক নো, ইন্দোনেশিয়াও হবে না। বলেন কুতুব মিনার। ব্রাজিল 100% শিওর, ব্রাজিল। আর আমি তো বলেই দিলাম লাস্টে ব্রাজিল। বলেন, এটা বলেন, এটাকে কি বলে? কুতুব মিনার কোথায় অবস্থিত? বি নাম্বার, বাংলাদেশ। হেস, কুতুব মিনার বাংলাদেশে হয়? দেখেন ইতিহাস বলি। রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে গজনির সুলতান মোহাম্মদ ঘুরি ভারতের দিল্লি দখল করে নেয়। কি করে? ভারতের দিল্লি দখল করে নেয়। তবে দিল্লি দখল করার পরে মোহাম্মদ ঘুরি চিন্তা করেছিলেন যে আমি যদি দিল্লিতে থাকি এটা একটা মান সম্মানের বিষয় হবে, এই সব ছোটোখাটো জনপদ আমি শাসন করব না, আমি আমার জায়গায় ফিরে যাই। তো দ্যাটস ওয়াই তিনি ফিরে গেলেন। যাওয়ার সময় তার একজন দাস ছিলেন। কি ছিলেন? দাস। তার নাম কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেককে তিনি দিল্লিতে বসিয়ে গেলেন যে তুমি আমার দাস, আমি তোমার দিল্লি উপহার দিলাম, দায়িত্ব দিলাম দিল্লি, তুমি দিল্লি শাসন করো। এই কুতুবউদ্দিন আইবেক কি করলো? দিল্লি শাসন করা শুরু করলো। কুতুবউদ্দিন আইবেকের সময় দিল্লির পার্শ্ববর্তী একটা জায়গায় একজন বিখ্যাত পীর ছিলেন। পীরের নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কি নাম? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার নাম অনুসারে আপনার কি করা হয়? এই কুতুব মিনার তৈরি করা হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার কুতুবউদ্দিন আইবেক কি নিজের নামেই কুতুব মিনার তৈরি করছে নাকি কুতুবউদ্দিন আইবেকের নামে মানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে তৈরি করছে? এটার উত্তর হবে ওই পীরের নামে তৈরি করছে। ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে প্রশ্ন কিন্তু আরও ডিপলি হতে পারে। যদি একটু কঠিন প্রশ্ন করে ফেলে তাহলে কিন্তু ডিপে ঢুকাই দিবে যে এখানে বলছে কুতুব মিনার কোথায় অবস্থিত। হুট করে যদি বলা হয় কুতুব মিনার কার নামে, কার নামে, নামটা মনে রাখেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই পীর সাহেবের নামে, পীর সাহেবের সম্মানে তিনি এই মিনার তৈরি করেন। তিনি শেষ করে যেতে পারেননি দিল্লিতে এর কাজ শেষ করে গিয়েছিলেন তার জামাতা, তার একজন জামাই ছিলেন। তার জামাই পরবর্তীতে ক্ষমতায় আসে, কুতুবউদ্দিন আইবেকের জামাই, তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি এই কুতুব মিনারের কাজ শেষ করেন। তাহলে ইতিহাস বোঝা গেল? অনেক ইতিহাস পড়াইছি। তাহলে কোথায়? ভারতের দিল্লিতে। আচ্ছা, সিএনএন এর পূর্ণ রূপ কি বলেন তো? সিএনএন এর পূর্ণ রূপ কি? কন্ট্রোল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক, কান্ট্রি নিউজ নেটওয়ার্ক, কারেন্ট নিউজ নেটওয়ার্ক। বলেন তো সিএনএন এর পূর্ণ রূপ কি? দেখি বলতে পারেন কি না। সিএনএন এর পূর্ণ রূপ কি বলতে পারেন কিনা দেখি। সিএনএন এর পূর্ণ রূপ কি? লাস্ট মোমেন্ট, আরেকবার একটু আমি একটু দেখি কারা কারা দেখছে, আরেকবার একটু করেন দেখি সিএনএন এর পূর্ণ রূপ কি। অনেকেই ক্লাসে আছেন বাট চুপচাপ বসে থাকেন, আনসার করেন না। এদের জন্য দুঃসংবাদ, ক্লাস করে কোনো লাভ হবে না আনসার না করলে। আপনি যদি না পারেন তাহলে দেখে আনসার করেন, না পারলে কি করবেন? দেখে আনসার করবেন। না পারলে আরেকজন করছে সেটা দেখে আনসার করেন, বাট একবার লেখার চেষ্টা করেন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। লাইভ আরেকবার শেয়ার করেন। নো, কারেন্ট নিউজ নেটওয়ার্ক ভুল। গ নাম্বারে কি বলছে? কেবল নেটওয়ার্ক। অনেকেই গ বলতেছেন। লাইভটা আরেকবার কাইন্ডলি শেয়ার করেন সবাই। যারা কমেন্ট করছেন না, চুপচাপ বসে আছেন, তারা একটু লাইভটা শেয়ার করেন। লাইভটা শেয়ার করে দেন, সবাই দেখার সুযোগ পাক। দেখছেন এর মধ্যে কতজন ভুল উত্তর দিচ্ছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভুল উত্তর না দিয়ে আপনারা একটা কাজ করেন, আপনারা হচ্ছে বেসিক পড়িয়েন।
কোশ্চেন সলভ তো এখানে করছেন, বেসিক পড়েন, এই যে ভুল উত্তর করতেছেন ম্যাক্সিমামে, আন্তর্জাতিক আসলেই ভুলে যাচ্ছেন, ভুল করতেছেন, এই মানে আন্তর্জাতিক আসলে এলোমেলো করে ফেলতেছেন, এইটা না করে আমার মনে হয় একটু থিওরিতে নজর দেওয়া দরকার আপনাদের, যারা যে অনেকে ম্যাক্সিমাম ভুল করে ফেলতেছেন। এই ভুল করলে চাকরি হবে না, ঠিক আছে না? আপনি এখন শেষ বয়সে এসে, শেষ বয়সে মানে কি চাকরির বয়স শেষের পথে এসে এই নিবন্ধনের প্রিপারেশন, এটাও যদি আপনার ল্যাকিংস থাকে তাহলে চাকরি হবে না। তো এই জন্য একটু থিওরির দিকে খেয়াল করেন, থিওরি পড়েন, বই কিনেন, দরকার হইলে কোর্স নেন, নিয়ে পড়েন থিওরি। এই যে ভুল করছেন, অর্ধেক মানুষ এলোমেলো আনসার দিচ্ছেন। দেখেন এটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, এবং এটা হচ্ছে যে ক্যাবেল নিউজ নেটওয়ার্ক, এটা হচ্ছে এটার সঠিক উত্তর, ঠিক আছে? দেখেন শেখ মুজিবুরের নিয়ে প্রশ্ন আসবে না, আমরা এটা বাদ দিতে পারি। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নেই বলেন তো? বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নাই বলেন তো? এখানে কয়টা বিভাগ, না কোন বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নাই বলেন দেখি? বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই দেখি, বলতে পারেন কি না? আপনাদের ফ্রেন্ড সার্কেলকে একটু দেন, ওইটাকে কি বলা হয়, ফ্রেন্ড সার্কেলকে একটু হচ্ছে যে মেনশন করেন, ফ্রেন্ড সার্কেলকে মেনশন করেন। আপনার ফ্রেন্ড সার্কেলকে একটু কাইন্ডলি মেনশন দিয়ে দেন, সবাই যাতে আমাদের ক্লাসটা দেখতে পায়। আর সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইলে হবে কি, আপনি সহজেই আমাদের ক্লাসগুলো, প্রতিদিনের ক্লাসগুলো সহজেই দেখতে পাবেন। এটা আপনার প্লাস পয়েন্ট হবে। টেলিগ্রাম গ্রুপের আমি দিয়ে দিচ্ছি, যারা নতুন ক্লাসে যুক্ত আছেন তারা হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের। আমি আপনাদের ক্লাস খুব উপভোগ করি জানেন, আমার কাছে খুব ভালো লাগে, আমি আপনাদের ক্লাসগুলা উপভোগ করি, খুব ভালো রকম উপভোগ করি, আমার কাছে মজা লাগে। অনেক দিন নিবন্ধনের ক্লাস নিতাম না, এখন নিচ্ছি। এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ লিংক ক্যাপশানে দিয়েছি, প্লাস হচ্ছে এতেও দিচ্ছি। এই যে লিংক দিয়ে দিলাম, সবাই এই লিংকে ক্লিক করে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে হবে কি, তাহলে আপনি ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন, ইন টাইমে নোটিফিকেশান পাবেন, হ্যাঁ প্রপার টাইমে পাবেন। আচ্ছা দেখেন, বাংলাদেশের দুইটা বিভাগের সাথে বরিশাল ভারতের কোনো সম্পর্ক নাই। দেখেন এই যে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের সাথে বিস্তীর্ণ এরিয়া নিয়ে, যেমন নওগাঁ জেলার সাথে, রাজশাহীর সাথে, চাঁপাইনবাবগঞ্জের সাথে বিস্তৃত এরিয়া নিয়ে ভারতের সাথে সীমান্ত আছে, ঠিক আছে? এরপরে দেখেন চট্টগ্রামের সাথেও ভারতের বিস্তীর্ণ এরিয়া নিয়ে কি আছে, আপনার সংযোগ আছে। কিন্তু সংযোগ নাই হচ্ছে দুইটার সাথে, একটা হচ্ছে ঢাকা, কারণ ঢাকা বাংলাদেশের সেন্টার পয়েন্ট, বাংলাদেশের অন্যান্য বিভাগগুলো ঢাকার চারদিক দিয়ে, যার ফলে ঢাকা মধ্যে হয়, পার্শ্ববর্তী নয়। এরপর বরিশাল কি, বরিশাল হচ্ছে যে নিচের দিকে, বাংলাদেশের মানে যে সমুদ্র আছে না, ওই সমুদ্রের সাইডে নিচের দিকে, দ্যাটস ওয়াই নিচের দিকে যেহেতু বরিশাল, এই জন্য সমুদ্রের সাইডে চলে যায়, বরিশালের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই। এটা ভূগোলের যে ক্লাসগুলো হয় আমাদের নিবন্ধন কেন্দ্রিক, ওই দুইটা। এখানে আনসার তাহলে কয়টা হবে? আনসার এখানে দুইটা হবে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে বরিশাল, তাই না? ঢাকা এবং বরিশাল, তাহলে ঢাকা এবং বরিশাল দুইটাই আনসার। আচ্ছা পরবর্তী, সবচাইতে মূল্যবান ধাতু কোনটি বলেন তো? সবচাইতে মূল্যবান ধাতু কোনটা বলতে পারেন কিনা ধাতুর মধ্যে? এটা হচ্ছে বিজ্ঞান থেকে দিয়েছে, বলেন সবচাইতে মূল্যবান ধাতু কোনটা? বলেন দেখি সবচাইতে মূল্যবান বস্তু কোনটা দেখি, ধাতু আপনার বলতে পারেন কিনা একটু দেখি, সবচাইতে মূল্যবান কোনটা দেখি, কতজন পারে? হয়নি মূল্যবান। দেখেন এখান থেকে প্রশ্ন করে আপনাকে কনফিউজ করে দেওয়া যায়। এখানে যদি আমি একটা এইটা বাদ দিয়ে
যদি হীরক দিয়ে দিতাম আপনি কিন্তু অনেকেই আনসার ভুল করবে। একটা অপশন যদি এখানে হীরক রাখতাম আপনারা কিন্তু ভুল করতেন। দেখেন দুই জিনিস, একটা হচ্ছে সবচেয়ে মূল্যবান ধাতু, যেটা আঘাত করলে ঠন ঠন শব্দ হয়, আর আরেকটা হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু। কি সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে হীরক, এবং সবচাইতে মূল্যবান ধাতু কোনটা সেই প্রশ্ন আপনাকে করা হয়েছে। ঠিক আছে, সবচাইতে মূল্যবান ধাতু কোনটা, সবচাইতে মূল্যবান ধাতু কোনটা সেই প্রশ্ন আপনাকে করা হয়েছে। বলেন তো দেখি সবচাইতে মূল্যবান ধাতু কোনটা, বলতে পারেন কিনা আমি একটু আপনাদের সাথে দেখতে চাই। সবচাইতে মূল্যবান ধাতু কোনটা বলতে পারেন কিনা দেখি। সবচাইতে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সময় নাই, দ্রুত আগাচ্ছে এই জন্য। মানব শিশুর দুধের দাঁতের সংখ্যা কয়টা হয়? মানে দুধের দাঁতের বাইরে যে দাঁত হয়, দুধের দাঁতের পরবর্তীতে প্রকৃত দাঁতের ওইটা 32টা, মানে যে চট দিয়ে 32টা দাঁত ফেলাই দেবো, এখান থেকে সবাই মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, ওই যে বাংলা সিনেমায় আগে ডায়লগগুলো দিত, আমি তো কোনোদিন বাংলা সিনেমা দেখি নাই, এখন ওই ফেসবুক চালাইতে গেলে মাঝে মধ্যে দু একটা ক্লিপস আসে, মজা করে দেখি। হ্যাঁ, আমরা ছোটোবেলা, আমি কোনো দিনই মানে বাংলা সিনেমা, আমাদের বাসায় সবাই ওই হিন্দি ইংলিশ এগুলাই দেখতো মুভি, আমি ওগুলাই দেখে অভ্যস্ত। মানে বাংলা সিনেমা আমরা কখনোই ওইভাবে দেখি নাই, মানে বড় হয়ে দেখলাম। অনেকেই ভুল করতে পারে, দেখি আনসার করেন। আনসার করেন দেখি পারেন কি না। 20টা, বাহ, সুন্দর আনসার করতেছে তো সবাই, সবাই অনেক ট্যালেন্ট হয়ে গেছে, দেখছেন সবাই কত ট্যালেন্ট। বিশটা না, তাহলে দেখেন এখন মানব শিশুর দুধের দাঁত হচ্ছে 20টা এবং প্রকৃত দাঁত যেটা এটা হচ্ছে 32টা, তাই না? 32টা। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোনটি ওপেকের সদস্য নয়? খুব ডেঞ্জারাস কোশ্চেন, এটার আনসার করতে হলে আপনাকে ভালো প্রিপারেশন যাদের আছে এটার আনসার শুধু তারাই করতে পারবে। এখন ওপেকের সদস্য কোন দেশগুলো এটা আপনাকে জানতে হবে। এখন ওপেক মানে কি এটাও আপনাকে জানতে হবে। আনসার করেন তো দেখি, ওপেকের সদস্য নয় কোনটি? এখানে খুব সহজভাবে আনসার করার একটা বুদ্ধি আছে, আমি একটু শিখাই দিবনি। এখানে এই অপশন থেকে দেখে আগে আপনারা আনসার করেন দেখি পারেন কি না। এটার পূর্ণরূপ জানেন? এটার পূর্ণরূপ জানেন? নিচের কোন দেশটি ওপেক? এই ওপেকের পূর্ণরূপ জানেন? দেখেন, ওপেকের পূর্ণরূপ জানেন? ওপেকের পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি মানে অর্গানাইজেশন কি? সংস্থা। পেট্রোলিয়াম কি? যে পেট্রোলিয়াম বলতে আমি পেট্রোলই বলি, তাছাড়া বুঝবেন না অনেকেই। এক্সপোর্ট মানে কি? রপ্তানি করা। আর কান্ট্রি মানে কি? দেশ। মানে যেই দেশগুলো কি করে? পেট্রোলিয়াম এক্সপোর্টিং করে, মানে তেল বিক্রি করে। বাংলা কথা হয়েছে বুঝেন না? সৌদি আরব অনেকে বলে, সৌদি আরব, কাতার, দুবাই, এরা হচ্ছে যে মাটির তল থেকে তেল ওঠে, ওই তেল বিক্রি করে বড়লোক হয়ে গেছে, এরকম বলেন না? তাহলে এই ওপেকটা গঠন করা হয়েছিল সেই জন্যই যে তেলের বাজার যেন একটা নির্দিষ্ট সিন্ডিকেটের মধ্যে রাখা যায়, সবাই যেন এই সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো একই দামে তেল বিক্রি করে এবং তারা নিজেদের মধ্যে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, এই জন্যই এই ওপেক তৈরি করা হয়, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, এখন দেখেন এই যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, আমরা স্বাভাবিকভাবে জানি কি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই দেশগুলো স্বাভাবিকভাবে কি করে? তেল বিক্রি করে, তাই তেল বিক্রি করে না? তাহলে এদের বাইরে, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের ওই দিককার কান্ট্রি কোনটা? এর মধ্যে খুঁজেন তো। আলজেরিয়া, নামটা একটু মুসলমান মুসলমান লাগে না? তার মানে কি এই মধ্যপ্রাচ্যের আশপাশে হবে। এরপরে ইরান, ওই সাইডেই তো, তাই না? এরপরে লিবিয়া, ওইদিকে না? ওই এরিয়ায় না, তেল বিক্রি করে এরিয়ায়। তাহলে এইটা হচ্ছে যে ফ্রান্স, যে দেশটা কি ইউরোপের কান্ট্রি, ওই সাইডে কি নাই?
ওই বরফের ওই সবের নিচে তেল নাই, তেল আছে সব বালুর নিচে ম্যাক্সিমাম জায়গায়, পাহাড়ি অঞ্চল। তাইলে কি হবে, আমরা এইভাবে বুঝবো যে ফ্রান্স। তাইলে এটা মানে একটু মাথা খাটায় আনসার করলে সহজ। আর যদি আপনি মনে রাখতে চান, দেখেন কি বলছে, কত কঠিন বলছে, নিচের কোন দেশটিতে সদস্য নয়, তার মানে এখানে 3টা দেশ অলরেডি সদস্য, খালি একটা না, তার মানে আপনাকে সবগুলো মুখস্থ রাখতে হবে। এটা করবেন একটু মাথা খাটাইলেই কেল্লা ফতে। দেখেন রেড ক্রসের সদর দপ্তর কোথায়? এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস। দেখেন রেড ক্রিসেন্ট হচ্ছে এরকম, এই সরি আমি আর কি করি, লাল দিই, হ্যাঁ, এই যে রেড ক্রিসেন্ট হচ্ছে যে এইরকম, তাই না, এই যে ওদের চিহ্ন এরকম থাকে। আর রেড ক্রস হচ্ছে যে এরকম চাঁদের মতো থাকে, এই চাঁদের মধ্যে কি থাকে, এই যে এরকম তারা থাকে। এটা বলেন তো এই দুইটার ডিফারেন্স কি, রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস। এখানে কি বলছে, রেড ক্রিসেন্টের রেড ক্রসের সদর দপ্তর কোথায়? এই খ্রিস্টানদের দেখবেন বুকে লকেট ঝোলায় না, বা ওদের হচ্ছে ধর্মীয় প্রতীক হচ্ছে কি এই যে এই ক্রস, মানে যীশু খ্রিস্টকে ওনাদের মতবাদ অনুযায়ী যীশু খ্রিস্টকে এটার সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, এটাকে তারা ক্রস হিসেবে ব্যবহার করে, তাই না? তাহলে খ্রিস্টানদের দেশগুলোর জন্য দাতব্য এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে রেড ক্রস। আর এই একই প্রতিষ্ঠান মুসলিম কান্ট্রিগুলোর জন্য রেড ক্রিসেন্ট, এই অর্ধচন্দ্র কিসের, ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্র বলতে আমরা কি বুঝি, যে এটা মুসলিমদের সিম্বল। মোটামুটি 1863 সালে হেনরি ডুনান্স নামের একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানটি তৈরি করে, যা বিশ্বব্যাপী সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, গুড। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তাহলে মোটামুটি আমাদের আজকের 25টা কোশ্চেন যেগুলো ছিল শেষ করলাম। পাশাপাশি আমরা 25টার সাথে অনেকগুলো তথ্য, এই যে এই তথ্যটা অনেকে জানতেন না, অনেকগুলো তথ্য আমরা কভার করার চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে জানতে চাই যে হচ্ছে ক্লাস কি চলবে, ক্লাসের ব্যাপারে আপনাদের মতামতটা দিয়ে যান। ক্লাসের ব্যাপারে আপনাদের মতামত, আপনাদের রিভিউ, 1 মিনিট সময়, সবাই রিভিউ দিয়ে যাবেন 1 মিনিটে। ক্লাসের ব্যাপারে আপনাদের রিভিউ, এবং ফ্রেন্ড সার্কেলকে ডেকে নিয়ে আসতে বলছি। আপনারা কিপটা লাইভ শেয়ারও করেন না, আবার ফ্রেন্ড সার্কেল ডেকেও আনেন না, চরম পর্যায়ের কিপটা আপনারা। ক্লাসের ব্যাপারে রিভিউ দিয়ে যান। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট পরে চলে যাব। আচ্ছা, খুব দ্রুতই আমাদের থিওরির পেইড ব্যাচ আসবে। হ্যাঁ, খুব দ্রুতই আমরা থিওরির পেইড ব্যাচ দেওয়ার চেষ্টা করব। মানে একটা মোটামুটি টাকায়, একদম ফেলে দেওয়াও না, একদম কমও না, এরকম একটা টাকায় আমরা হচ্ছে যে পেইড ব্যাচ দিব খুব দ্রুততম সময়ে। এবং হচ্ছে সেইখানে আমরা A to Z সব কিছু উইথ স্লাইড, PDF সব কিছু সহই আপনাদেরকে সাপ্লাই দিব। আর ফ্রি ক্লাস এখানে চলবে, প্রতিদিন একটা করে ক্লাস থাকবে ওখানে। পেইড ব্যাচের ক্লাস একটা থাকবে, আর হচ্ছে যে আপনার এই ফ্রি ক্লাসগুলো, এই কোশ্চেন সলভ এখানে চলবে, আর থিওরি ওখানে পড়ানো হবে। হ্যাঁ, ক্লাস কন্টিনিউ থাকবে। আর হচ্ছে যে এর পাশাপাশি হচ্ছে আপনার পেইড ব্যাচ আমরা দিব। এই ফ্রি ক্লাস এটা থাকবে, কোশ্চেন সলভ চলতে থাকবে এভাবে। এখন কলেজ পর্যায়গুলো চলছে, এরপরে স্কুল পর্যায়ে চলবে, তারপরে আবার হচ্ছে যে স্কুল পর্যায়ে 2 চলবে, এভাবে কোশ্চেন সলভিং চলতে থাকবে। আর থিওরি যারা একদম বেসিক থেকে থিওরি পড়তে চাচ্ছেন, পড়াগুলো পড়তে চাচ্ছেন, তারা পড়ার জন্য আলাদা পেইড ব্যাচে ভর্তি হতে পারে। এইটা ফ্রি ক্লাস চলবে এইভাবে, ঠিক আছে? পেইড ব্যাচের ক্লাস এইভাবে চলতে থাকবে। ফ্রান্স 1.5 ঘন্টা পর। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।